ফেস করার সময় আমরা কিভাবে চিন্তা করব, উত্তর করব কিভাবে। সো চলো আমরা দেখি কিভাবে চিন্তা করতে পারি। তুমি যখন কোয়েশ্চেনটা ধরবা তোমার চোখের সামনে আসবে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই যে ইফ নামক শব্দটা, এই শব্দটা অ্যাকচুয়ালি একটা কি, এটাকে বুঝতে হবে। এটা নিশ্চয়ই একটা পার্টস অফ স্পিচ। তাহলে এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এটা একটা কনজাংশন হতে পারে। তাহলে এটা কি কনজাংশন হতে পারে ভাইয়া? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তিন ধরনের কনজাংশন আছে, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় কনজাংশন হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ যে সকল কনজাংশন গুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়, আবারও বলছি কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কি বলছি? সাবঅর্ডিনেট কনজাংশন। ইফ আছে, আনলেস আছে, দো অলদো আছে। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, বুঝতে হবে সকল চিলড্রেন। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম চিলড্রেন হচ্ছে একটা প্লুরাল। চিলড্রেন হচ্ছে একটা কি? প্লুরাল নাউন। তাহলে চিলড্রেন যদি আমার প্লুরাল নাউন হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই প্লুরাল ভার্ব হবে। কেন? তার কারণ হচ্ছে আমরা প্রথম দিনই পড়েছিলাম যে ইংলিশ গ্রামারে যখন একটা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হয়, তখন সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ টু স্কুল, তাহলে আমি নির্দ্বিধায় লিখবো গো টু স্কুল, লিখে দিলাম। তার মানে এখানে একটা কন্ডিশন কাজ করতেছে, কন্ডিশন চলে আসছে। অর্থাৎ যদি পুরো বাংলাদেশের যত চিলড্রেন আছে, যত শিশুরা আছে, তারা যদি স্কুলে যায়, তাহলে আমাকে একটু বলো তো, গোটা যদি V1 হয়, একটু কমেন্ট সেকশনে বলতে হবে এই গোটা যদি V1 হয়, তাহলে তোমরা কি ফার্স্ট কন্ডিশনাল পড়েছো না? ফার্স্ট কন্ডিশনালে তোমরা কি পড়েছিলে? যে মেইন ক্লজটা, অর্থাৎ এই যে ক্লজটা, এই ক্লজটাই সবসময় কি হয়? সবসময় উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়, বা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাই না? তাহলে তুমি এখানে কি লিখতে পারো? উইল গেট রিড। কি লিখতে পারো? উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তাহলে দেখো সিম্পলি তুমি যেই জিনিসটা খুঁজছিলে এতদিন, যে ভাইয়া আমি তো ফার্স্ট কন্ডিশনাল পড়ি, বাট ফার্স্ট কন্ডিশনাল থেকে কি আদৌ কোয়েশ্চেন আসে আমার বোর্ড এক্সামে? তুমি নিজেই এখন দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন কিন্তু আসে। তাহলে আমি কি বললাম? ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু, খেয়াল করো, গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। এখানে দুইটা জিনিস শেখার আছে, একটা হচ্ছে কন্ডিশনাল যেটা আমরা শিখে ফেলেছি, আরেকটা হচ্ছে গেট রিড অফ। গেট রিড অফ মানে কি? গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। কি পাওয়া? মুক্তি পাওয়া। ছোট ছোট জিনিস যদি একটু চিন্তা করতে পারো, রাইটিং এর জন্য খুব ভালো হয়। তোমরা অনেকেই আমার কাছে অনেক ধরনের আবদার করেছো যে ভাই রাইটিং নিয়ে কি করব না করব। আমি সবসময় বলি, তুমি যখন একটা গ্রামাটিক্যাল পোর্শন প্র্যাকটিস করো, তোমার রাইটিংটা ডেভেলপ হতে থাকে প্যাসিভলি। তাহলে আমাকে বলো, এখানে যদি গো না থেকে ওয়েন্ট থাকতো, কেউ কি বলতে পারবা উত্তরটা? যদি এখানে ওয়েন্ট থাকতো, ভাইয়ারা আমাকে বলো, যদি এখানে ওয়েন্ট থাকতো, তাহলে এখানে কি উইল গেট হতো? আমাকে বলো। যদি এমন হতো, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ওয়েন্ট টু স্কুল, তাহলে ওয়েন্ট হচ্ছে ভার্বের কোন ফর্ম? ওয়েন্ট হচ্ছে ভার্বের V2 ফর্ম। তাহলে এইখানে যদি এটা V2 হতো, তাহলে আমরা কি এখানে উইল গেট লিখতে পারতাম? কখনোই না। তাহলে তখন আমাদের লিখতে হতো উড গেট। কি লিখতে হতো? উড গেট। তাহলে এই যে সাটল চেঞ্জ গুলো, ছোট ছোট চেঞ্জ গুলো, এই চেঞ্জ গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইখানে যদি গো এর জায়গায় ওয়েন্ট হতো, তাহলে এখানে উড গেট হতো। পরীক্ষায় কিন্তু টার্নওভার হতে পারে, মানে কি এই জিনিসটাকে চেঞ্জ করে আবার এইরকম করে দিতে পারে। ওকে, নেক্সট ওয়ান, টু। টু বুস্ট আপ এডুকেশন। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু বুস্ট আপ এডুকেশন মানে এডুকেশনকে একটু কি দেওয়া? বুস্টিং করা, অর্থাৎ এডুকেশনটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট, এখানে দ্য গভর্নমেন্ট হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে গভর্নমেন্ট কি? একটা বডি, একটা দেশ চালানোর জন্য যাদেরকে আমরা কি করি? নির্বাচিত করি। তাহলে দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর মানি। এখন আমরা কি বলি? আর এই এদেরকে শিক্ষিত করার জন্য তো গভর্নমেন্টের অথরিটির উচিত বেশি বেশি টাকা ঢালা, আমরা বলি না? তাহলে এই যে উচিত কথাটা আমাদের মনের অজান্তে চলে আসে, এটা কিন্তু তুমি মুখস্থ করো নাই কোনোদিন, মনের অজান্তে চলে আসে। তাহলে উচিত শব্দটাকে আমরা একটা মোডাল ভার্ব শুড দিয়ে লিখতে পারি। আর আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে আমরা চাইলে একটা মোডাল ভার্বকে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এই যে আমি শুড নিয়ে আসলাম, আর এই যে আমার ভার্বের বেস ফর্মটা,
ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি। তাহলে দেখো এই যে মোর হচ্ছে একটা ডিটারমিনার, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সাবসিডিজ, এখন তুমি ভাবতে পারো পরীক্ষার হলে গিয়া, ভাইয়া আমি তো সাবসিডিজ মানে জানি না, তার মানে কি আমার খেলা শেষ, আমি কি আর পারবো না উত্তর করতে? নো, তুমি যখন চিন্তা করবা যে সাবসিডিজ এখানে একটা সাবজেক্ট মাত্র, আমি জানি না যে এটার অর্থ আনুষঙ্গিক, বলেই দিলাম তাই না, সাবসিডিজ আনুষঙ্গিক, তাহলে আমি জানি না যে সাবসিডিজ আনুষঙ্গিক, কিন্তু আমি এইটুক বুঝি যে এটা একটা সাবজেক্ট, তাহলে আমি আগায় যাব, মানে সামনে আগাবো, যে সাবসিডিজ মাস্ট। ওকে, মাস্ট মানে কি? হ্যাভ টু। আমরা গত ক্লাসেও পড়েছি যে মাস্ট মানে হচ্ছে কি হ্যাভ টু, মানে করতেই হবে, করতেই হবে, অন্য কোনো কথা নাই। তাহলে আনুষঙ্গিক মাস্ট ড্যাশ ইন দ্য এডুকেশন সেক্টর। এখন তুমি একটু কল্পনা করো যে এডুকেশন সেক্টরটা কি কোনো মানুষ? তুমি আমি কি এডুকেশন সেক্টর? না, এডুকেশন সেক্টরটা একটা অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট কখনো নিজে থেকে নিজে কোনো কিছু গ্রহণ করতে পারে না, তাকে অবশ্যই আমি, তুমি বা আমাদের মতো কেউ না কেউ কিছু একটা দিবে। তাহলে তোমরা যে যে চিন্তা করো যে ভাই কখন প্যাসিভ মুড ইউজ করব, তুমি যখন দেখবা কোনো একটা অবজেক্ট আছে, যেমন এখানে এডুকেশনাল সেক্টর একটা অবজেক্ট, এবং সাবসিডিজ এইটাও এক ধরনের অবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু এটা তো পার্সন না, তাহলে এইটা নিজে নিজে কিন্তু আসবে না এডুকেশনাল সেক্টরে। তোমার আমার কি করতে হবে? সেটাকে ইনফিউজ করতে হবে, সেটাকে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তাহলে সাবসিডিজ মাস্ট বি। আর তুমি জানো যে যখনই এই মাস্টের সাথে বি বসে, এটা প্যাসিভ মুড হয়ে যায়, এবং বি এর পরে কি বসবে? বি এর পরে ভি3 বসবে। তাহলে আমাদের এখানে যে গিভটা আছে, আমরা কি জানি বলতো? আমরা জানি গিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গেভ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর গিভেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অবভিয়াসলি এখানে অ্যান্সার হবে গিভেন, রাইট? ওকে, নেক্সট ওয়ান, তাকাও। এই লাইনটা অনেকেই ভুল করে, এই লাইনটা অনেকেই ভুল করে। কেন ভুল করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো, এখানে প্রথম যে সাবজেক্টটা আছে টিচার্স, এই সাবজেক্টটা একটা প্লুরাল নাউন। এটা একটা কি? এটা একটা প্লুরাল নাউন, টিচার্স। ওকে, টিচার্স ড্যাশ, আমাকে বুঝতে হবে এইখানে নিড ভার্বটা অ্যাকচুয়ালি কি, এটা আগে বুঝতে হবে। এটা কি মেইন ভার্ব নাকি এটা কোনো অক্সিলারি ভার্ব, এটা আমাকে আগে বুঝতে হবে। চলো চিন্তা করি। তাহলে টিচার্স ড্যাশ নিড টু ড্যাশ ফর গুড টিচিং। তাহলে এইটুকু বুঝতে পারলাম, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টিচিং হচ্ছে একটা জেরান্ড। এটা একটা কি? এটা একটা জেরান্ড। তাহলে টিচিং হচ্ছে একটা প্রসেস, শিক্ষা দেওয়ার প্রসেস, একটা নাম। তাহলে টিচার্স কে ট্রেন করাতে হবে, অর্থাৎ টিচার্সরা কিন্তু আমাদের ট্রেন করে। ধরো আমি একজন ইনস্ট্রাক্টর, আমি একজন টিচার, আমি তোমাকে ট্রেন করব, আবার আমাকেও ট্রেন করার টিচার আছে। তার কারণ কি? না, কারণ হচ্ছে আমাদের কমিউনিকেশন করতে হয়। সো অনেক স্টুডেন্ট ভাবে টিচার্স আর নিডেড টু বি, কথাটা বুঝছো, টিচার্স আর নিডেড টু বি ট্রেন ফর গুড টিচিং। এখন ব্যাপারটা হচ্ছে আমরা দুইভাবে ব্যাপারটা চিন্তা করতে পারি। একটা হচ্ছে টিচার্সদেরকেও করাতে হয়, অথবা টিচার্সরা করে নেয়। তো তুমি এখানে চাইলে টিচার্স নিড টু বি দিতে পারো, খেয়াল করো যে টিচার্স নিড টু বি ট্রেন্ড দিতে পারো, আবার তুমি নিতে পারো যে টিচার্স আর নিডেড টু বি ট্রেন্ড। দুইটাই তুমি সঠিক উত্তর হিসেবে নিতে পারবা। তোমাদের যে বাজারের তথাকথিত বইগুলো আছে বা অ্যান্সার শিটগুলো আছে, দুইটা অ্যান্সারই দেওয়া থাকে, অর্থাৎ তুমি নিডও পাবা আবার আর নিডেডও পাবা। কিন্তু নিড দিলে যে ভুল হয় তা কিন্তু না। কেন? কারণ টিচার্স নিড টু বি ট্রেন, শিক্ষকদেরকে ট্রেন করাতে হবে, এটাও সঠিক। আবার টিচার্স আর নিডেড টু বি ট্রেন, দ্যাট ইজ হোয়াট উই ক্যান সে রাইট। তাহলে এখানে কি করতে হবে? বি ট্রেন লিখে দিতে হবে। তার মানে তুমি কিন্তু বুঝতে পারতেছো এখানে প্রচুর প্যাসিভ ভয়েস, প্রচুর প্যাসিভ ভয়েস, যেটা কিনা সচরাচর দেখা যায় না। চলো আমরা পরের অংশটায় চলে যাই। তাহলে টিচার্স নিড টু বি ট্রেন্ড বা টিচার্স আর নিডেড টু বি ট্রেন্ড। তবে আর নিডেডটাকে আমি অনেক সময় অ্যান্সার দিতে বলি না, নিড টু বি ট্রেন্ডটাকেই বেটার হয়, শুনতে বেটার লাগে। দ্য পুয়ার স্টুডেন্টস, এখানে বোঝার চেষ্টা করো, দ্য পুয়ার স্টুডেন্টস, তার মানে দা হচ্ছে আমার আর্টিকেল, পুয়ার হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, স্টুডেন্টস হচ্ছে আমার নাউন। তাহলে দা পুয়ার স্টুডেন্টস একটা নাউন ফ্রেজ। এটা একটা কি? এটা একটা নাউন ফ্রেজ। তাহলে দা পুয়ার স্টুডেন্টস ক্যান
ড্যাশ আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। তোমরা অনেকেই হয়তো জানো না, 90-এর দশকে বা আর্লি 2000-এর দিকে বাংলাদেশে যেই জিনিসটা ছিল যে খাদ্যের বিনিময়ে শিক্ষা, খাদ্যের বিনিময়ে শিক্ষা, সেই ফুড ফর এডুকেশন প্রোগ্রাম তাদেরকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তার মানে দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রট, আমরা কি বলতে পারি, ক্যান বি ব্রট। এখানে দুইটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে তোমাদের প্রায়ই ভুল হয় বট আর ব্রট নিয়ে। বট হচ্ছে V3, বাট এটা মানে কেনাকাটা, এটা হচ্ছে কেনাকাটা। আরেকটা হচ্ছে ব্রিং থেকে আসে। কোথা থেকে আসে, এই ব্রিং থেকে আসে। এই ব্রিং থেকে যেটা আসে সেটা হচ্ছে ব্রট। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। উই ড্যাশ কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন। এখন তুমি বুঝতে পারতেছো ভাইয়া শুড টেক কেয়ার হবে। ভাইয়া কেন? কারণ আমরা সাধারণত যে কোনো কিছুর পরামর্শ দিতে গেলে বলে থাকি যে উচিত 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 উচিত। তাহলে উই শুড টেক কেয়ার দ্যাট, আমাদের টেক কেয়ার করা উচিত যে নো ইনস্টিটিউশন। আমি গত ক্লাসে তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়েছিলাম যে নো কি, নো হচ্ছে একটা ডিটারমিনার। ভাইয়া ডিটারমিনার কি? যে সকল শব্দ নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে বা নাউনের কোয়ান্টিটি সম্পর্কে বলে তাকেই ডিটারমিনার বলে। তাহলে নো ইনস্টিটিউশন, নো কি, একটা কোয়ান্টিটি, যে কোনো ইনস্টিটিউশন। তাহলে ইনস্টিটিউশন হচ্ছে কি, নাউন। তাহলে এখন চিন্তা করো নো প্লাস নাউন, এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালো করে মনে রাখতে বলেছিলাম, নো প্লাস নাউন। তাহলে নো ইনস্টিটিউশন ড্যাশ ডাউন ডিউ টু, ডিউ টু মানে রিজনে, কোনো একটা কারণে, কোনো একটা কারণে, পলিটিক্যাল ক্ল্যাশেস। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, নো ইনস্টিটিউশন, দুইটা জিনিস আসে। একটা কি, যে কোনো ইনস্টিটিউশন, তার মানে সিঙ্গুলার। তার মানে আমি কি দিব, শুড বি ক্লোজড দিব নাকি ইজ ক্লোজ দিব? এটা নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা, তাই না? আমাকে সব বলো, কমেন্টে বলো একটু, ইজ ক্লোজ দিব নাকি শুড বি ক্লোজ দিব? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা। আমি বলবো কি, সব ক্ষেত্রে মোডাল ভার্বে যাওয়ার দরকার নেই। মাঝে মাঝে তুমি সিম্পল ওয়েতে লিখতে পারো, যেমন যে আমাদের খেয়াল রাখতে হবে যে উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, যেহেতু এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, তাই ইজ ক্লোজড। এইটাও কিন্তু প্যাসিভ মোডে আছে। কোন মোডে আছে? প্যাসিভ মোডে আছে। তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজ দিলেই বেটার। ভাইয়া শুড বি ক্লোজ দিলে কি হবে? আপনি আপনি পারেন না, এই জন্য আপনি বলতেছেন না। না ভাই, তুমি শুড বি ক্লোজ দিলেও হবে, আমি বলতেছি না যে হবে না। তবে ইজ ক্লোজ দিলে ব্যাপারটা আরো সুন্দর শোনায়। মানে সবই শুধু তুমি মোডাল ভার্ব দিয়েই করবা, কিছু কিছু না হয় তুমি এরকম বি ভার্ব দিয়ে করলে। তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন মানে বন্ধ থাকা, ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস। অল কনসার্ন ড্যাশ বি কনসাস অ্যাবাউট ইট, অল কনসার্ন শুড বি কনসাস অ্যাবাউট ইট। এখন তোমরা অনেকে বুঝতে পারো না যে ভাই কনসার্ন মানে এটা কি। অ্যাকচুয়ালি কনসার্ন হচ্ছে এক ধরনের অথরিটিকে বোঝায়। তো অল কনসার্ন অথরিটি বলতে পারতো, বাট ওরা সংক্ষেপে বলেছে অল কনসার্ন অথরিটি। কি বলেছে? অল কনসার্ন। তাহলে অল কনসার্ন শুড বি কনসাস অ্যাবাউট ইট, অর্থাৎ সবাইকেই, যারা এই অথরিটিটা আছে বা যারা এগুলোর দেখাশোনা করে, তাদেরকে কি হতে হবে, তাদেরকে অবশ্যই একটু এই ব্যাপারটা নিয়ে কনসাস থাকতে হবে। তাহলে এখান থেকে একটা প্রিপোজিশন শিখাই দেই। কনসাসের সাথে সাধারণত অফ বসে। কি বসে বলো? লেখো, খাতায় লিখো, কনসাস অফ। কনসাস অফ মানে সচেতন। আরো দুইটা লেখো, দাঁড়াও। কনসাস অফ তো লিখবাই, তার সাথে সাথে লেখো অ্যাওয়্যার অফ। অ্যাওয়্যার অফ মানে হচ্ছে কি, সচেতন। তাহলে কনসাস অফ, অ্যাওয়্যার অফ, ওরা একই জিনিস। ওরা দিন শেষে কি, ওরা দিন শেষে একই জিনিস। পারবা না সবাই? সবাই পারবো কিনা বলো? সবাই পারবো? তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ছিল, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আর কনসাস অ্যাবাউট ইট না, এখানে একটা জিনিস আছে। তুমি যদি বলো অল কনসার্নড আর কনসাস অ্যাবাউট ইট, আমি তোমাদের উত্তরটা দিচ্ছি। তার মানে এখানে তুমি বুঝাচ্ছ যে সবাই যারা কিনা এই অথরিটিটার মধ্যে আছে বা যারা এই অথরিটি, তারা সবাই এটা নিয়ে সচেতন। কিন্তু আমরা কিন্তু এখানে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা পদে পদে বলছি যে না, তাদের এটা হওয়া উচিত, তাদের এটা করা উচিত। তাই অল কনসার্নড আর না বলে অল কনসার্ন শুড বি কনসাস বললে সবচেয়ে বেটার অ্যান্সার হবে। আই হোপ ইউ গট ইউর অ্যান্সার রাইট, যারা আর লিখেছো। বুঝতে পেরেছ? ওকে ওকে, ডান। চলো ডান। নেক্সট ওয়ান সবাই রেডি আছি? আর উই রেডি?
ওকে, কোনো এনিমি না। রাইট ফর্মস অফ ভার্বস খুবই ইজি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট যে আমি কিভাবে অ্যান্সার করব, আমার অ্যান্সারটা কিভাবে হবে, বা অ্যান্সারটা করতে গেলে আমি কোথায় কোথায় বাড়ি খাচ্ছি, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু চিন্তা করব। যে যত বেশি চিন্তা করব আলটিমেটলি লাইকলি সেই ভালো অ্যান্সার করবে। ঠিক আছে, ওকে চলো পরের অংশটা দেখি। দেখো, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, আমরা জানি। ওকে, পারফেক্ট। তাহলে দেখো, রোড মিসহ্যাপ মানে রোডের যে দুর্ঘটনাগুলো ঘটে। এখন তুমি বলতে পারো ভাই রোড অ্যাক্সিডেন্টস কেন বলে নাই, রোড মিসহ্যাপ কেন বললো? রোড অ্যাক্সিডেন্টসও তো বলতে পারতো না। ব্যাপারটা হচ্ছে যে রোড মিসহ্যাপ হচ্ছে রোডের ভিতরে যত প্রকার শুধু দুর্ঘটনা, যত গ্যাঞ্জাম ঘটে, যত ঝামেলা ঘটে। রোডে যে শুধুমাত্র দুর্ঘটনা ঘটে তাও তো না। মনে করো একটা কলেজের সামনে দিয়ে একটা বাস যায়, ওই কলেজের একটা স্টুডেন্টরে একটা বাসের হেল্পার কি করলো, একটা বাসের হেল্পার হচ্ছে একটু বাড়াবাড়ি করে তার কাছ থেকে স্টুডেন্ট ভাড়াটা না রেখে অ্যাকচুয়াল ভাড়াটা রাখলো। এখন স্টুডেন্ট কি করলো, একটা ফোন লাগাইলো, এই তোরা কই আসস, আমি তো এখানে আসি, এই সিগনালে অমুক বাসটা আছে, তাড়াতাড়ি আয়। মনে করো 5-10 জন দৌড়ে গেল, 20 জন দৌড়ে গেল, যায় না এরকম? বন্ধু বান্ধব তো, বন্ধু বান্ধবের জন্য তো যাবেই, তাই না? সো ওই সবই হচ্ছে রোড মিসহ্যাপ। ওকে, তো ঠিক আছে, রোড মিসহ্যাপ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এখন না এই জিনিসটা আমি যদি বোঝার চেষ্টা করি, আমি কোথায় যাব জানো? আমি আর কোথাও যাব না, আমি যাব হচ্ছে এভরিডে। দেখো কত মজার রাইট ফর্মস অফ ভার্ব, কত মজার। আমি এভরিডেতে যাব। তোমরা একটু প্রথম ক্লাসটার কথা চিন্তা করো। আমাদের শ্রদ্ধেয় বাকি ভাইয়া যখন তোমাদেরকে খুব সুন্দর করে রুলসগুলোকে পড়িয়েছিলেন, তোমার কি মনে পড়ে? বাকি ভাইয়া বারবার বলেছিলেন টেন্স মার্কার, টেন্স ইন্ডিকেটর। বাকি ভাইয়া বারবার দেখিয়েছিলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এভরি প্লাস এনিথিং, মানে এভরিডে, এভরি টাইম, অলওয়েজ, নেভার। ঠিক আছে, এই ধরনের শব্দ যখন থাকে এগুলো হ্যাবিটকে বোঝায়, বোঝায় না? হ্যাবিটকে বোঝায়। আবার ইউনিভার্সাল ট্রুথও আছে। তাহলে এই ধরনের টেন্স মার্কার যেখানে থাকবে, বলে দিয়েছিল না ভাইয়া যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে? যারা ক্লাসটা করো নাই, ভাইয়ার ক্লাসটা কিন্তু ভালো করে করে নিবা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু 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 রোড মিসহ্যাপ, আমি বলতেছি অনেক দুর্ঘটনা, কিন্তু রোড মিসহ্যাপ অনেকগুলো সমন্বয়ে থাকা একটা সিঙ্গুলার শব্দ। এই জায়গাটা একটু বাড়ি খায়া যায় সবাই। তার মানে রোড মিসহ্যাপের পর অ্যাকচুয়ালি আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। কি বসাবো? আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। তার মানে এখন তুমি বুঝে ফেলছো এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে রোড মিসহ্যাপ হ্যাপেন্স হবে। বুঝতে পারছো কিনা বলো? যারা বুঝতে পারছো তাদেরকে একটা বড় করে স্যালিউট। তাহলে রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রতিদিন ঘটে। ঠিক আছে, রিসেন্টলি, দেখো বাক্যের শুরুতেই যখন রিসেন্টলি থাকে তোমাকে মাথায় রাখতে হবে যে রিসেন্টলি ওয়ার্ডটা যদি বাক্যের শুরুতে বা মাঝে শেষে থাকে তাহলে ওইখানে হ্যাভ বা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট এইটা লিখতে হয়। বুঝতে পারছো? তার মানে রিসেন্টলি হচ্ছে এমন একটা টেন্স মার্কার যেটা কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তার মানে রিসেন্টলি ইট হচ্ছে কি আমার ইমপার্সোনাল প্রোনাউন। বলো আমার সাথে সাথে বলো, ইট হচ্ছে কি ভাইয়া? ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইট হচ্ছে কি? ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। তার মানে এটা দিয়ে কোনো পার্সনকে বোঝানো হয় না, এটা দিয়ে কোনো পার্সনকে বোঝানো হয় না। তাহলে দেখো, তাহলে ইট এরপর অবশ্যই হ্যাজ বসবে, নিশ্চয়ই হ্যাভ বসবে না, যেহেতু ইট হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইট হ্যাজ, ঠিক আছে। এখানে রাইজ আছে, রাইজ কি হয়ে যাবে? ইট হ্যাজ রাইজেন। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? ইট হ্যাজ রাইজেন। গট ইট? না, ওয়াজ রেইজড হবে না। আমি কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিলাম, ব্যাখ্যাটা পড়ো। তাহলে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। তার মানে এটা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। কি হবে? মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। তাহলে রিসেন্টলি থাকার কারণে আমি বুঝতে পারছি যে এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। যে কোনো কিছু অ্যালার্মিং মানে যেটা দুশ্চিন্তা তৈরি করতে পারে। যেমন তোমরা বর্তমানে জানো ঢাকা শহরে গত এক সপ্তাহে 2টা বিস্ফোরণ ঘটছে। সো গ্যাসের যে লিকেজগুলো আছে এগুলো নিয়ে এখন কিন্তু মাত্রাতিরিক্তভাবে সবাই চিন্তিত। তাহলে এটা কিন্তু একটা অ্যালার্মিং স্টেটকে প্রকাশ করছে। বুঝতে পারছো? তাহলে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফ। এখন একটা জিনিস আমাকে বুঝতে হবে, কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো প্লিজ, মনোযোগ দিয়ে শোনো, যেও না, কনসেন্ট্রেশন। কোনো একটা সেন্টেন্সে যখন আমরা এইরকম করে কি বসাবো? ফাইনাইট ভার্ব বসাবো,
কোনো একটা সেন্টেন্সে বা ক্লজে যখন আমরা এরকম করে ফাইনাইট ভার্ব বসাবো, ওইখানে কিন্তু আর দ্বিতীয় ফাইনাইট ভার্ব বসে না। আবারও বলছি, সেখানে কিন্তু আর দ্বিতীয় ফাইনাইট ভার্ব বসে না। তাহলে সেখানে যদি আরেকটা ভার্ব থাকে, এই ভার্বটা বসাতে হবে নন ফাইনাইট স্টাইলে। কি স্টাইলে? নন ফাইনাইট স্টাইলে। তাহলে নন ফাইনাইট ভার্ব কারা? আইজিপি। তোমরা সবাই জানো এটা, এটা খুবই কমনলি ইউজড। এটা তোমরা ইন্টারনেটে, বই পুস্তকে, অনেক বড় বড় যারা টিচার্স আছেন আমাদের শ্রদ্ধেয়, সবাই এই জিনিসটাকে ব্যবহার করে। তোমরা টুকটাক যারা অনলাইনে ক্লাসগুলো দেখো, তোমরা জানো আইজিপি মানে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। আইজিপি মানে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। তার মানে চিন্তা করো, রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, তার মানে অলরেডি এখানে আমার ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেছে। তাহলে টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। তার মানে হেভি টোল অফ হিউম্যান লাইফস মানে হচ্ছে বিশাল আকারের মানব জীবনকে কেড়ে নিচ্ছে। তাহলে এখানে অবশ্যই একটা ভিআইএনজি নন ফাইনাইট ভার্ব বসবে, অর্থাৎ টেকিং হবে। কি হবে? টেকিং। তার মানে টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। মনে থাকবে তো? টেকিং আ হেভি টোল অফ। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া কেন টেক্স হবে না? আমি কিন্তু ব্যাখ্যাটা দিলাম কেন টেক্স হবে না। কারণ টেক্স তখন হয়ে যাবে একটা ফাইনাইট ভার্ব, আর আমি এখানে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না। আর আমার যে অন্যান্য নন ফাইনাইট ভার্বগুলো আছে, যেমন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমার অন্যান্য আরেকটা আছে V3 পাস্ট পার্টিসিপল, সেটাও এখানে বসবে না, কারণ এইটা কন্টিনিউয়াস একটা ঘটনা। বলতো এই ঘটনাটা একটা কন্টিনিউয়াস ঘটনা না? আর যেখানেই তুমি কন্টিনিউয়াস ঘটনা পাবা, যেখানেই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটতেছে পাবা, সেখানেই তোমার বুঝতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল বা ভিআইএনজি ইউজ করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? ইট হ্যাজ রাইজেন টু এন অ্যালার্মিং রেট টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। মুখস্থ করার দিন শেষ, তাই না? মুখস্থ করতে হবে না, তুমি চিন্তা করবা, তোমার চিন্তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। দ্য মেম্বার্স, বোঝার চেষ্টা করো, মেম্বার্স হচ্ছে প্লুরাল। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, তার মানে একটা ফ্যামিলির মেম্বাররা রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান। একটু চিন্তা করো যে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস। খেয়াল করো, এই যে রিমেইনটা এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাংশাস মানে চিন্তিত থাকা। ইফ সামওয়ান, দেখো ইফের পরে সামওয়ান আছে, একটু বোঝার চেষ্টা করো। এখানে যে সামওয়ান আছে, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, এগুলো হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন। এরা কি? এরা হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন। এবং যেহেতু ইফের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এই পাশেও আমরা প্রেজেন্ট ফর্মেই উত্তরটা লিখব। তাহলে এখন চিন্তা করি, ইফ সামওয়ান ড্যাশ ইন এ বাস, তাহলে আমি লিখতে পারি ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। আবার আমি যদি মোশনটা চিন্তা করি, মোশন, যে সে ট্রাভেল করতেছে, তাহলে কি করতে পারি? ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস। ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস। তাহলে বোঝার চেষ্টা করো তো, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস। হয় না? হয়। ঠিক আছে, তাহলে ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস। সামিউল ইসলাম, এটা জেরান কিনা পার্টিসিপল সেটা আমরা পরে বুঝবো। এখন যদি তুমি জেরান্ড আর পার্টিসিপল কোনটা বের করা শুরু করে দাও, তাহলে তুমি অনেক ক্ষেত্রে উত্তর করতে পারবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলোকে ইজিলি বের করার জন্য অ্যাটলিস্ট রাইট ফর্মস অফ ভার্বস, কারণ তোমার আগে তো বোর্ড এক্সাম পার করতে হবে। বোর্ড এক্সামে তোমাকে কোয়েশ্চেন করবে না কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড, উত্তর দে। সো আমি কিছু কিছু ক্ষেত্রে বলি যে যখন যেটার দরকার নাই তখন সেটা কইরো না, তাতে তোমার ক্ষতি হবে না। ঠিক আছে? ওকে, আন্ডারস্টুড? ঠিক আছে, তাহলে ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস, ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস দিলেও হবে। এই যে আমি এখানে ট্রাভেলসটাও লিখে দিচ্ছি। তবে মোশন বোঝানোর জন্য ইজ ট্রাভেলিং বেটার অ্যান্সার। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ কেসেসে রিকলেস ড্রাইভিং, খেয়াল করো এই রিকলেস ড্রাইভিং একটা নাউন ফ্রেজ। আমি কি বলেছি? একটা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয় একটু বোঝার চেষ্টা করি। একটা নাউন ফ্রেজ গঠিত হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবারও বলছি, একটা নাউন ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তাহলে একটা নাউন ফ্রেজ যেটা কিনা নাউনের মতনই আচরণ করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, আবার আর্টিকেল প্লাস নাউন হতে পারে।
একটু আগে আমরা দেখেছি আর্টিকেল প্লাস নাউন হতে পারে, আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। তাহলে এখানে রিকলেস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিকলেস একটা কি অ্যাডজেক্টিভ, অন্যদিকে ড্রাইভিং হচ্ছে একটা জেরান। তাহলে রিকলেস ড্রাইভিং এটা একটা নাউন ফ্রেজ। তাহলে রিকলেস ড্রাইভিং এর পরে অবশ্যই কি বসবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তার মানে রিকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস। আমরা গত ক্লাসেও বলেছিলাম যেগুলো জেরান্ড হয়, জেরান্ডের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। যেমন আমরা বলেছিলাম ওয়াকিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ। তোমরা সকালে হাঁটো, তাহলে হাঁটাহাঁটি করলে, দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে, সেগুলো সবকিছুই কিন্তু ভালো ফর্ম অফ এক্সারসাইজ। তাহলে রিকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস। তাহলে মনে রাখতে হবে তুমি যখন অসতর্কভাবে ড্রাইভিং করবা তখনই রোড অ্যাক্সিডেন্ট গুলো ঘটে থাকে। কি হয়? ঘটে থাকে। তারপরে কি বলছে? দ্য ড্রাইভার্স আর, বোঝার চেষ্টা করো, ড্রাইভার্স প্লুরাল, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ। তোমাকে আমি শিখিয়েছি যদি প্রিপোজিশন থাকে রাইট ফর্মস অফ ভার্বসে, তাহলে প্রিপোজিশনের পরের অংশটা ভিআইএনজি হবে। তোমরা সবাই জানো, সেটা জানো না? তাহলে অফের পরে ভিআইএনজি হবে কিনা? তাহলে অফের পরে ভিআইএনজি হবে, তাহলে অ্যান্সারটা হবে ভায়োলেটিং। এটা তোমরা সবাই বোঝো, রাইট? আচ্ছা, তোমরা যদি এটা বোঝো, তোমাদের এটাও মনে রাখতে হবে শুধুমাত্র টু নামক প্রিপোজিশনটার পরে ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, তার মানে তাদের একটা অভ্যাস হয়ে গেছে আমি যেমন খুশি তেমন চালাবো। তুমি কে হে বেটা বলা? আমার রাস্তা, আমার গাড়ি, আমি যেমন খুশি চালাবো, এরকম একটা অবস্থা হয়েছে না ড্রাইভার্সদের। আর আমরা কি করি? আমরা যারা একটু এই জিনিসগুলো নিতে পারি না, এই ড্রাইভার আস্তে চালাও, এরকম বলি না? বলে লাভ নাই, বিকজ দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। তাহলে তুমি যখন ট্রাফিক জ্যাম ধরো তোমার পরীক্ষায় ট্রাফিক জ্যাম নামক কি আসলো? ট্রাফিক জ্যাম নামক প্যারাগ্রাফ আসলো, তখন কি তুমি একটু কাট পেস্ট করে 2-4 লাইন লিখতে পারবা না? তোমার চিন্তা ভাবনা করে আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে লিখতে পারা উচিত। পরেরটা দেখো, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি আছে ভাইয়া, আগেই বলেছি বি থাকলে, বিং থাকলে, হ্যাভিং থাকলে V3 হবে। বি থাকলে, বিং থাকলে, হ্যাভিং থাকলে V3 হবে। বি থাকলে, BEING বিং থাকলে, HAVING হ্যাভিং থাকলে, এরপরে V3 হবে। কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। তাহলে বাবা উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা হবে লেসেন্ড মানে কমিয়ে ফেলা, রিডিউস করা। কি করা? রিডিউস করা। তাহলে একটু দেখো, একটা সিনোনিম অ্যান্টোনিম শেখা হয়ে গেল। লেসেন ইকুয়ালস রিডিউস মানে কি করা? হ্রাস করা। কি করা? হ্রাস করা, কমিয়ে ফেলা। তাহলে চলো পরের অংশটায় চলে যাই। পরের অংশটায়, তাই না? রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন্ড মানে কমানো যায় ইফ দ্য ড্রাইভার্স, দেখো ড্রাইভার্স হচ্ছে কি প্লুরাল, তাই তারপরে প্লুরাল ভার্ব। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। এই কেয়ারফুলি কিন্তু একটা অ্যাডভার্ব। এখান থেকে একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই, চলো। আমরা জানি যে অ্যাডজেক্টিভ গুলোর সাথে ly যোগ করলে কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। এগুলো পরীক্ষায় আসে, বেসিক জিনিস। তাহলে কেয়ারফুল, দেখো কেয়ারফুল হচ্ছে এমন একটা শব্দ যেটা একটা অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ গুলো শেষে এরকম FUL থাকতে পারে, কেয়ারফুল, হেল্পফুল। তাহলে কেয়ারফুলের পরে প্রিপোজিশন কি বসে? কেয়ারফুলের পরে প্রিপোজিশন অফও বসতে পারে, অ্যাবাউটও বসতে পারে। তাহলে কেয়ারফুল অফ, কেয়ারফুল অ্যাবাউট। তাহলে কেয়ারফুল এর সাথে যদি ly যোগ করো তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, যেটা একটু আগে আমরা দেখে এসেছি। তবে মেডিকেল এক্সামে মজার জিনিস আছে, দেখো তোমাদেরকে মেডিকেল এক্সামে এরকম দিয়েছে একবার, হোমলি দিয়ে কি বলছে? বলছে বলো তো দেখি এই হোমলিটা কোন পার্টস অফ স্পিচ? বুঝছো? মেডিকেলে একবার দিছে হোমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। সো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা, হোম মানে আমার বাড়ি মানে আমার বাসা মানে এটা আমার নাউন। এটা তো একটা নাউন, এবং নাউনের সাথে যদি ly যোগ হয়, এইটা তো অ্যাডভার্ব হয় না, এইটা কি হয়? এইটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে হোমলি কি? হোমলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরকম হোমলি, তোমাদের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না? এখানে যারা আসো সবাই আমরা একে অপরের ভাই বোন না? আচ্ছা, যেটাই হও, বন্ধু হও, ভাই বোন হও, ব্যাপার না, যেটা তোমাদের ইচ্ছা সেটাই হও। কিন্তু হোমলি, ফ্রেন্ডলি, কস্টলি, এগুলো কি? এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ। মনে রেখো, এই মেডিকেলের এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু আসে। আর যেটা বলেছিলাম যে বি অথবা বিং অথবা হ্যাভিং
এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কি হয়, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস, ঠিক আছে। ওকে, পিপল শুড বি কনসাস ইন দিস রেসপেক্ট। তুমি বলতে পারো ভাইয়া একটু আগে না শিখলাম কনসাসের পরে অফ হয়, কনসাসের পরে কখন অফ হয়, যখন কোনো ডিরেক্ট নাউন থাকে। যেমন আমি যদি বলি পিপল শুড বি কনসাস অফ হিজ ডিউটিজ, অর্থাৎ পিপলের উচিত কি, মানুষদের উচিত তার ডিউটি সম্পর্কে কনসাস হওয়া, সচেতন হওয়া। কিন্তু এখানে বলছে ইন দিস রেসপেক্ট, এই ইন দিস রেসপেক্টের ইনটা হচ্ছে আমার প্রিপোজিশন, দিস হচ্ছে আমার প্রোনাউন, আলটিমেটলি যেটা নাউন অ্যাডজেক্টিভে পরিণত হবে নাউনের আগে বসার কারণে, রেসপেক্ট এখানে নাউন হিসেবে আছে, তা একটা ফ্রেজ হিসেবে বসছে এখানে। তাহলে পিপল শুড বি কনসাস ইন দিস রেসপেক্ট, অর্থাৎ পিপলের উচিত কি এই ব্যাপারটায় কনসাস হওয়া। তাহলে ওয়াইল থাকলে কি হয়, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ওই ক্লাসে যে ওয়াইলের পরে চোখ বন্ধ করে ভিআইএনজি, চোখ বন্ধ করে, ভাইয়া চোখ বন্ধ করে লেখার চেষ্টা করি, হ্যাঁ চোখ বন্ধ করে দেখি তো ঠিক হয় কিনা, ক্রসিং, CROSSING, ঠিক আছে, ঠিক আছে, ওয়াও ওয়াও, ওকে, জোকস অ্যাপার্ট। তাহলে ওয়াইল ক্রসিং দ্য রোড, তার মানে ওই যে আমার রোডটা আমি এখন ক্রস করব। আজকে কি হয়েছে জানো, আমি যখন মোটরসাইকেল দিয়ে আসতেছি, মোটরসাইকেল দিয়ে আসার সময় একটা লোক এই পাশেই শুধু তাকায় আছে, এই পাশে তাকায় আছে যে গাড়ি যাবে, এখন এই দিক দিয়েও যে গাড়ি আসতে পারে, ওই লোকটা না আসলে সচেতন না, হি ইজ নট অ্যাওয়্যার অফ দিস। আমার কি হয়েছে, মোটরসাইকেলটা তার প্রায় গায়ে লেগে যায় এমন অবস্থা। সো আমাদের ভিতরে এরকম অনেকে আছে না, শুধু এক পাশে তাকায় রাস্তা পার হই, মনে রাখতে হবে রাস্তা পার হওয়ার সময় দুই দিকে তাকাও, আর পারলে 360 ডিগ্রি তাকাও, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে। তাহলে ওয়াইল ক্রসিং দ্য রোড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছি, রোড, দে শুড বি কেয়ারফুল, তাদের উচিত কি থাকা, তাদের উচিত কেয়ারফুল থাকা। আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই বিয়ের পরে যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই বিয়ের পরে সব সময় অ্যাডজেক্টিভও হতে পারে। তার মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই বিটা যখন একটা সেন্টেন্সে বসবে, এই বিটা যখন একটা সেন্টেন্সে বসবে, তখন এরপরে অ্যাডজেক্টিভও হতে পারে, এরপরে ভিত্রিও হতে পারে, এরপরে অ্যাডজেক্টিভও হতে পারে, এরপরে ভিত্রিও হতে পারে। তাহলে while crossing the road they should be careful. Some people, some হচ্ছে একটা ডিটারমিনার, people প্লুরাল নাউন, travel, তাহলে some people প্লুরাল, এই যে প্লুরাল ভার্ব, some people travel dash on the roof। তাহলে আমরা কি বলছিলাম, পরপর দুইটা ভার্ব থাকলে, পরপর দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটা জেরান্ডের মতো কাজ করে। জেরান্ডের ফর্মটা কেমন, জেরান্ডের ফর্মটা হচ্ছে VING, কি সেটা, VING। তাহলে some people travel climbing। এখন আমাকে বলো কমেন্টে আমাকে বলো কারা কারা বাসের ছাদে চড়েছো, বলো কারা কারা বাস এবং ট্রেনের ছাদে চড়ে, ট্রেন আর বাসের ছাদে চড়ে কোথাও গিয়েছো লাইফে। আমি বোধহয় একবার দুইবার গিয়েছিলাম, একবার এয়ারপোর্ট থেকে আর একবার পুরান ঢাকা থেকে ফেরত আসার সময় বাসে জায়গা পাইনি, পরে বাসের উপরে উঠে গেছিলাম অনেক আগে, ছাত্রা অবস্থায় আর কি। তাহলে এটা কিন্তু রিস্কি, বাই দা ওয়ে, অ্যাডভেঞ্চারাস মনে হতে পারে, বাট ইন এ ওয়ে দিস ইজ রিস্কি। সো সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ। ক্লাইম্বিং অন দ্য রুফ, রুফ মানে হচ্ছে তাদের বাসের যে উপরের অবস্থানটা, এটাকে আমরা রুফ বলতেছি, রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস। ট্রাফিক রুলস মাস্ট বি, দেখো মাস্ট বি মেনটেইনড, দেখো ওরাও কিন্তু গ্রামাটিক্যালি সব ঠিকই লিখেছে। তাহলে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইনড স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি একটা অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করেছে উইথ এ ভিউ টু। তো তুমি যখন জানো উইথ এ ভিউ টু আছে, তুমি সব চিন্তা বাদ দাও, তুমি জানো যে এই কন্ট্রোলটার জায়গায় কন্ট্রোলিং লিখতে হবে, কারণ উইথ এ ভিউ টু এর পরে VING হয়। তাহলে কন্ট্রোলিং বানানটা ঠিক করব, CON, কন, TROLLING, এখানে কিন্তু ডবল এল আছে। তাহলে কন্ট্রোলিং, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, ভেরি গুড। তাহলে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস। তাহলে এই উইথ এ ভিউ টু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনের পরে যেমন VING হয়, প্রিপোজিশনাল ফ্রেজের পরেও VING হয়। প্রিপোজিশনের পরে যেমন VING হয়, প্রিপোজিশনাল ফ্রেজের পরেও VING হয়। বলো বুঝতে পেরেছো কিনা, বলো আন্ডারস্টুড অর নট, আন্ডারস্টুড অর নট, ধরা গেছে জিনিসগুলো? জিনিসগুলো খুবই ইজি, যতক্ষণ তুমি এগুলোকে চিন্তা করতে শিখছো, যতক্ষণ তুমি এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতেছো, আলহামদুলিল্লাহ ইউ গাইস ক্যান ইজিলি অ্যান্সার দোজ থিংস। ওকে, রাস্তা পার হওয়ার সময় এবি ডিভিলিয়ার্স হতে হবে, গুড গুড, ভেরি গুড, আই লাইক ইট। রাস্তা পার হওয়ার সময় এবি ডিভিলিয়ার্স একটা ক্রিকেটার, সে 360 ডিগ্রি এদিক ওইদিক এদিক শট মারে, সো তোমাকেও এরকম হতে হবে। ইউ শুড বি কেয়ারফুল এনাফ, ইউ শুড বি কেয়ারফুল এনাফ। এই রুলসটা একটু বলে দেই, হ্যাঁ, এটা তোমাদের অ্যাডমিশনের সময় তোমরা শিখবা। কেয়ারফুল এনাফ, কেয়ারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেয়ারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসতে পারে,
এনাফ বসতে পারে একটা ডিটারমিনার, তাহলে ইউ শুড বি কেয়ারফুল এনাফ। বুঝিও অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, তার মানে কেয়ারফুল এনাফ। এনাফ কেয়ারফুল না কিন্তু, কেয়ারফুল এনাফ। আবার যদি তুমি এনাফটাকে নাউনের সাথে বসাতে চাও তখন নাউনের আগে বসাতে হয়। কেমন? যেমন আই হ্যাভ এনাফ, হ্যাভ এনাফ, আই হ্যাভ এনাফ মানি। তাহলে মানিটা হচ্ছে একটা নাউন, আরো প্রিসাইসলি বললে আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, এবং মানির আগে এনাফ বসছে। সো অ্যাডমিশন টেস্টে না এরকম ছোট ছোট রুলস তোমাদেরকে পড়তে হবে, এবং এই রুলস গুলো যদি তুমি মনে রাখতে পারো তুমি অনেক এমসিকিউ মনের আনন্দে উত্তর করতে পারবা। মনের আনন্দে, বুঝতে পারছো? মনের আনন্দে, ঠিক আছে? ওকে। গাছে বাড়ি খাইছিল রে একজন উপরে চড়তে গিয়ে, আহারে প্রে ফর হিম, সে যদিও ওই ব্যথা ভুলে গেছে। চলো আমরা পরেরটায় চলে যাই। প্যারেন্টস, দেখো প্যারেন্টস এই জিনিসটা তোমরা জানো তো, প্যারেন্টস মানে পিতামাতা। তার মানে কি? উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এই যাদের মা বাবা আছে তারা কিন্তু অনেক ব্লেসড, তাই না? উই আর রিয়েলি ব্লেসড, কারণ আমাদের মা বাবা এখনো আছে। যাদের নেই তাদের জন্য অনেক দোয়া রইল, এবং তাদের মা বাবার জন্য তারা অবশ্যই দোয়া করবা। তাহলে প্যারেন্টস হচ্ছে আমাদের একটা প্লুরাল নাউন, প্লুরাল নাউন। আর শুধু প্যারেন্ট হচ্ছে সিঙ্গুলার, বুঝার চেষ্টা করো, শুধু প্যারেন্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে প্যারেন্টস এর পরে যদি বি বসাতে হয়, আর এখানে যদি দেখি দা ব্লেসিংস অফ গড টু আস, দা ব্লেসিংস অফ গড টু আস, তাহলে এই ক্ষেত্রে আমি বুঝতেই পারতেছি এখানে আর বসবে। এখানে কি বসবে? এখানে স্ট্রেইট ফরওয়ার্ড আর বসবে। প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস, প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস। এই জানো, এই জিনিসটা যখন রাইট ফর্মস অফ ভার্বসে তুমি অ্যান্সার করতে পারতেছো, সেখানে আমাদের অ্যাডমিশন টেস্টে আমরা কি করি, এই কোয়েশ্চেনটাকে, এই লাইনটাকে বলে দিই, এখানে ব্লেসিংসটা কোন পার্টস অফ স্পিচ বলো। আমি জানতে চাই তোমাদের কাছ থেকে, বলো, আমি বলবো না। এই ব্লেসিংসটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারে সবার আগে? আমি দেখবো কে বলতে পারে সবার আগে, দ্রুত। প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে চিনবা? প্রিপোজিশনাল ফ্রেজগুলো সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হয়, ঠিক আছে? এবং সেগুলো সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজগুলোর পরে সাধারণত এরকম ভিআইএনজি বসে। সো ওইখান থেকে প্রিপোজিশনাল ফ্রেজ চিনতে পারবে। আমি গত ক্লাসেও বলেছিলাম উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, তারপরে হচ্ছে তোমার আরেকটা ছিল কি, বি অ্যাকাস্টম টু, এগুলো সবই প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসতে পারে, ঠিক আছে? ওকে, গট ইট? ঠিক আছে, নোট করে দিলে ভালো হতো। হ্যাঁ, নোট করে নাও না, নোট করে নাও, নোট করে নাও। তাহলে দেখো, প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? অবশ্যই ব্লেসিংস হচ্ছে, ব্লেসিংস হচ্ছে নাউন। ব্লেসিংস হচ্ছে কি? ব্লেসিংস হচ্ছে নাউন। আমি কিভাবে শিখলাম এটা? মুখস্থ করছি না, আমি জানি আর্টিকেলের সাথে নাউন বসে। আর্টিকেলের সাথে কি বসে? একটা ওয়ার্ড হলে সেটা নাউন হয়। এই আর্টিকেলের পরে একটা নাউন বসলে, মানে একটা শব্দ বসলে সেটা নাউন হবে। আবার আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ বসে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস when a child, এখানে একটু বোঝার চেষ্টা করো, when a child dash their joys dash no bounds, তার মানে যখন একটা শিশু, এ চাইল্ড, তার মানে এ হচ্ছে একটা আর্টিকেল অনির্দিষ্ট, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে when a child is born, শিশুরা নিজে নিজে জন্মাতে পারে না, তারা বাবা মা হতে আসে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিয়ার শব্দটা, বিয়ার শব্দটা, এই বিয়ার শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লিখে রাখো খাতার ভিতরে, বোর হচ্ছে V2 আর বর্ন হচ্ছে আমাদের V3, এগুলো একটু মনে রেখো, ঠিক আছে? তাহলে ওই যে তোমাদের গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডে ওয়াজ বর্ন আছে না, ওয়াজ বর্ন, ওইরকম করে ইজ বর্ন এখানে। তাহলে when a child is born, যখন একজন শিশু জন্মগ্রহণ করে, দেখো মা বাবা সবচেয়ে খুশি হয়, সবচেয়ে বেশি আনন্দিত হয় তুমি যখন জন্মিয়েছো, তুমি যখন তাদের কোলে এসেছো, আমি যখন এসেছি, সবচেয়ে বেশি তারা খুশি হয়েছে, তাই না? তাহলে when a child is born they are joyous, তাদের আনন্দের, joyous হচ্ছে প্লুরাল নাউন, they are joyous no bounds। তাহলে আমি কি লিখবো? no bounds। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেয়ার জয়েস নো বাউন্ড, জয়েস হচ্ছে প্লুরাল, প্লুরাল, ওকে, প্লুরাল। তারপরে দেখো দে বিগিন টু ড্যাশ, তুমি জানো টু আছে, তাহলে স্টার্টই হবে। বলো, কোনো সন্দেহ আছে এখানে যে স্টার্ট হবে? আমাকে বলো, কোনো সন্দেহ আছে আমাদের? কখনোই না, কারণ এখানে টু আছে, আর আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দে বিগিন টু স্টার্ট। এখন দুইটা ভার্ব পরপর, এখানেও একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, তাহলে থিঙ্কিং হবে। কি হবে?
থিঙ্কিং হবে। ওই যে পরপর দুইটা ভার্ব থাকলে পরের অংশটা কি হয়ে যায়, পরের অংশটা জেরান্ড হয়ে যায়। ভেরি গুড, দা প্লাস নাউন প্লাস অফ। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, ওইটার ব্যাপারটা আমি বলতেছি ওইটার ব্যাপারটা আমি বলতেছি একটু পরে। তাহলে স্টার্ট থিঙ্কিং অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এখানেও ভিআইএনজি হবে। তাহলে থিঙ্কিং অফ নার্সিং। বলো বুঝতে পেরেছো কিনা, আমাকে বলো, না বুঝতে পারলে ভাইয়াকে জিজ্ঞেস করো। তাহলে দে বিগিন টু স্টার্ট, প্রথমে ইনফিনিটিভ, প্রথমে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। দে বিগিন টু স্টার্ট থিঙ্কিং অফ মানে চিন্তা করা, থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ড্যাশ আপ দেয়ার চিলড্রেন অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। এখানে কি হবে, ব্রিঙ্গিং হবে, ব্রিঙ্গিং। এটা কিন্তু 2022 সালেও এসেছে, এটা 2016 সালেও এসেছিল। তার মানে রাইট ফর্মস অফ ভার্বস কিন্তু রিপিট হয়েছে। এবং আমি এর আগেও বলে রেখেছিলাম যে 2022-23 সালে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স রিপিট হবে। সো বোর্ড কোয়েশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় না এই জিনিসটাই তোমার পরীক্ষায় হুবহু চলে আসতে পারে। সো গিভ ইয়োর আটমোস্ট অ্যাটেনশন, ঠিক আছে? তাহলে they begin to start thinking of nursing and bringing up their child, তাই না? child, okay. children dash safe, তার মানে চিলড্রেন হচ্ছে প্লুরাল, তার মানে এখানে অবশ্যই প্লুরালই থাকবে, তাই যেইটা আছে সেটাই লিখবা। চিলড্রেন রিমেইন, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল। তাহলে চিলড্রেন রিমেইন সেফ থাকে, সেফটি। তাহলে পরীক্ষায় আসতে পারে সেফ যদি আমার অ্যাডজেক্টিভ হয়, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম? তাহলে পরীক্ষায় আসতে পারে সেফ যদি আমার অ্যাডজেক্টিভ হয়, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম? তার মানে আমাকে বুঝতে হবে যে নাউন ফর্মটা আমার কাছে চাইছে তারা, তাই না? তাহলে আমি একটু দেখি তো কোনটা নাউন ফর্ম। তাহলে সেফের নাউন ফর্ম হচ্ছে সেফটি, মাথায় রেখো, সেফের নাউন ফর্ম হচ্ছে সেফটি। এগুলো ইংলিশ ফার্স্ট পেপারে কাজে লাগবে, এই সবগুলো জিনিস ইংলিশ ফার্স্ট পেপারে এমসিকিউতে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে সেফ থেকে সেফটি, আবার সেফ থেকে সেফলি, কি বলা যায়, সেফলি। তাহলে যেটা বলতেছিলাম যে চিলড্রেন রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স দেয়ার বার্থ, তাদের জন্ম হতে, সিন্স দেয়ার বার্থ। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের, এখানে সিন্সটা কি কেউ বলতে পারবা? দেখি কয়জন এখানে নিজের কমন সেন্সটাকে কাজে লাগাতে পারে। এখানে সিন্সটা কোন পার্টস অফ স্পিচ? আমি ওয়েট করব কমেন্টের। এখানে এই সিন্সটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো, আমি দেখি সবার আগে কার কমেন্টটা আসে। এখানে আমরা একটু দেখবো এই সিন্সটা এখানে কি। দেখো অনেক ক্ষেত্রে তোমরা জানো যে সিন্স দিয়ে কোন একটা সেন্টেন্স বললে আমরা বলি সিন্স হচ্ছে একটা সাবঅর্ডিনেট কি কনজাংশন, যে সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সিন্স হি ওয়াজ নট রেডি ফর দ্য ক্লাস, ঠিক আছে, হি কুড নট অ্যাটেন্ড ইট। তো যাই হোক না কেন সিন্সটাকে আমরা একটা কনজাংশন হিসেবে দেখি। কিন্তু এই সিন্সের পরে এখানে একটা পজেসিভ প্রোনাউন আছে, এখানে একটা নাউন আছে, তাহলে অবশ্যই এই সিন্সটা একটা প্রিপোজিশন। এই সিন্সটা কি? এই সিন্সটা একটা প্রিপোজিশন। আর মাথায় রাখতে হবে এখানে কিন্তু চিলড্রেনের পরে রিমেইনস হবে না, চিলড্রেনের পরে রিমেইন হবে, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল, ওকে? ব্রিং আপ মনে হবে না বাবা, ব্রিঙ্গিং আপ হবে। এই যে এখানে এন্ড নামক কনজাংশনটা মনে রাখবা, এন্ডের আগে যেই পার্টস অফ স্পিচ থাকে এন্ডের পরেও সেই একই পার্টস অফ স্পিচ হবে। এন্ডের আগে যেই অংশটা আছে যেইভাবে, এন্ডের পরের অংশটাও একইভাবে হবে। আন্ডারস্টুড? ওকে, তাহলে এই সিন্সটা কিন্তু একটা প্রিপোজিশন, ওকে, কারণ এরপরে কিন্তু কোনো প্রকার ভার্ব বা কোনো কিছু নেই। সো সিন্স দেয়ার বার্থ, প্যারেন্টস নেভার মাইন্ড ড্যাশ। তোমাদেরকে আমি বলেছিলাম যে মাইন্ড একটা ভার্ব, আর যেহেতু মাইন্ড একটা ভার্ব, নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এই মাইন্ডের পরে যেটা বসবে এটা হচ্ছে আমাদের ভিআইএনজি, জেরান্ড। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড, কখনোই চিন্তা করে না, মাইন্ড করে না। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস, কি হবে? টেকিং পেইনস, মনে থাকবে তো? তাহলে মাইন্ডের পরে কি হয়? ভিআইএনজি। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আমরা বলি না উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং
পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং। আপব্রিঙ্গিং মানে হচ্ছে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক বয়সে যে তোমাকে আমাকে বা যে কোনো একজন মেয়েকে বাবা মায়েরা গড়ে তোলে, এই প্রসেসটার নামই হচ্ছে আপব্রিঙ্গিং। ঠিক আছে, তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস। পেইনস মানে দুঃখ, দুঃখ, পেইনফুল অ্যাডজেক্টিভ, পেইনস এগুলো হচ্ছে নাউন। তাহলে পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিংস উই ড্যাশ আওয়ার প্যারেন্টস। তার মানে কি, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমরা মাস্টও বলতে পারি, কারণ আমাদের শুধু উচিতই না, আমাদের অবশ্যই প্যারেন্টসদেরকে রেসপেক্ট করতে হবে। তাই আমি সবসময় বলি এই অংশটায় উই শুড না বলে উই মাস্ট বলতে। ঠিক আছে, উই শুড না বলে উই মাস্ট বলতে। না ভাইয়া, সব সময় তার টু এর পরে এরকম ভার্বের বেস ফর্ম বসবে না, অ্যাকর্ডিং টু সেন্টেন্স। যেমন তুমি বলেছো যেটা, হি ওয়ান্টস টু বি কিকড আউট ফ্রম দ্য ক্লাস, আমি এটাকে এইভাবে বলতে পারি যে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তার মানে কি, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। সো টু বি ডান হতে পারে, টু এর পরে যদি বিই হয় তাহলে এরপরে অবশ্যই ভি3 হবে, কারণ আমরা সবাই জানি বিইর পরে ভি3 হয় না, কনজাংশন না, প্রিপোজিশন। ভেরি গুড। সো যারা যারা কনজাংশন লিখছো তারা কিন্তু ভুল করছো, যারা যারা কনজাংশন লিখছো তারা ভুল করছো। এখানে এটা প্রিপোজিশন হবে, এখানে এটা কনজাংশন হবে না। তাহলে ইন্টারেস্টিং না পড়াটা ইন্টারেস্টিং না? সো লাইফে না বুঝতে হবে আমাদেরকে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। সো যারা যারা প্রিপোজিশন দিছো তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গাইজ আর এক্সিলেন্ট। আর যারা বলো নাই, কনজাংশন বলছো, তাদেরকে আমি বলে দিছি যে সিন্স হি ওয়াজ পুয়ার হি কুড নট অ্যাফোর্ড দিস। সো এই তো আলটিমেটলি। ওকে ওকে, পারফেক্ট। ঠান্ডা, এবার মাথা ঠান্ডা করি, চলো এবার মাথা ঠান্ডা করি। অনেক প্র্যাকটিস করছে, এবার মাথা ঠান্ডা করার সময় এসেছে, এবার মাথা ঠান্ডা করার সময় এসেছে। অনেক প্র্যাকটিস, হ্যাঁ বলেই দিয়েছে, ঠিক বলেছ, ভেরি গুড। আজকেও ভাইয়া পড়াইছে, হ্যাঁ ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। এই যে দেখছো না না না, একদম না। এই শোনো, যারা ভুল উত্তর দিছে, ভুল থেকে ভালো কিছু হলে তোমার সমস্যা কি? ভুল থেকে তো ভালো কিছু হতে পারে, তাই না? আমরা দেখি না অ্যাডভার্টাইজমেন্ট, ভুল থেকে ভালো কিছু হতে পারে। সো টেনশন নাই। ওকে, ঠিক আছে। আমি হয়তো অনেক ক্ষেত্রে কমেন্টস গুলো একটু পরে দেখতেছি, তার জন্য সরি। অনেক ক্ষেত্রে সরাসরি দেখতে পারতেছি না। সো টেনশন নাই, ওকে টেনশন নাই। সি নাম্বারটা আরেকবার বলেন, সি নাম্বারটা আরেকবার বলেন। ওকে, সি নাম্বারটা দে আর জয়েস। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে নোজ নো বাউন্ডস কেন হলো না? দ্যাটস দ্য থিং, তাই না? এখন তুমি চিন্তা করো, জয় মানে খুশি, জয়েস মানে হচ্ছে খুশিগুলো। তাহলে জয়েস যদি খুশিগুলো হয়, এমনি দেয়ার হচ্ছে আমাদের প্লুরাল পসেসিভ। দেয়ারটা কি, কোথা থেকে এসেছে? দেয়ারটা কোথা থেকে এসেছে? দেয়ারটা এসেছে হচ্ছে এখান থেকে। দে হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম, দেম হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, আর দেয়ার হচ্ছে আমার কি? দেয়ার হচ্ছে আমার পজেসিভ ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে দেয়ার জয়েসের পরে অবশ্যই নো হবে, নোজ হবে না। আন্ডারস্টুড ভাইয়া? গট ইট? ঠিক আছে, ভেরি গুড। আগের আই নাম্বারটা বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। প্যারেন্টস নেভার মাইন্ড, প্যারেন্টস নেভার মাইন্ড। আমরা বলেছি মাইন্ড একটা ভার্ব, তাই মাইন্ডের পরে যখন আমি রাইট ফর্মস অফ ভার্বস করব, অবশ্যই এর পরের অংশটা ভিআইএনজি হবে। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি? তাহলে সেই ক্ষেত্রে প্যারেন্টস নেভার মাইন্ড, কোনো কিছুই মনে করে না। টেকিং পেইনস মানে কষ্ট নেওয়া, টেকিং পেইনস মানে কি? কষ্ট নেওয়া। ঠিক আছে, ওকে। এইটা না, এর আগেরটা। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। এর আগেরটাও তো একই ভাইয়া, এর আগেরটাও তো একই। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস। ওই যে ট্রাভেল একটা ভার্ব এখানে, আর এইটা সেকেন্ড ভার্ব, তাই সেকেন্ড ভার্বটা ভিআইএনজি হইছে। আর কার কি কোয়েশ্চেন আছে বলো, দ্রুত বলো। প্রিপোজিশন আর কনজাংশনের ভিতরে প্রবলেমটা ক্লিয়ার করে দেন। চলো করে দিচ্ছি, আসো আমি একদম সহজভাবে করে দিচ্ছি। খেয়াল করো, আমি যখন সিন্সটাকে দিয়ে দুইটা ক্লজ তৈরি করব, যেমন সিন্স হি ওয়াজ ইল, খেয়াল করো, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। সহজ একটা নিয়ম, হাজারবার ব্যবহার করি আমরা এই উদাহরণটাকে, হাজারবার। অ্যাটেন্ড দ্য ক্লাস, এইখানে এই সিন্সটা একটা
কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। কানেক্টর, তার মানে কানেক্টর কেন? কারণ আমি যদি সিন্সটা না বলতাম, সিন্স মানে যেহেতু, সিন্স মানে কি যেহেতু, তাহলে এই পুরো অংশটা আর এই পুরো অংশটাকে আমরা অ্যাড করতে পারতাম না। তাহলে যখনই একটা কানেক্টর হিসেবে সিন্সটা বসতেছে সেটাই কনজাংশন, এবং এগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে বেশি বসে থাকে। তাহলে সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি। আবার সে আগের লাইনটার দিকে তুমি একটু তাকাও, আগের লাইনটা ছিল হচ্ছে যে দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স দেয়ার বার্থ। সিন্সের পরে কোনো প্রকার ভার্ব আছে? আমাকে বলো, সিন্সের পরে কোনো প্রকার ভার্ব নেই। তার মানে এইটা কি এখানে কোনো কিছুকে কানেক্ট করেছে? না। এখানে সিন্সটা কি বোঝাচ্ছে? এখানে সিন্সটা বোঝাচ্ছে হচ্ছে ওই সময় থেকে। সো দ্যাটস ওয়াই এই সিন্সটার পরে যেহেতু আমাদের একটা পজেসিভ প্রোনাউন আর একটা নাউন বসেছে, তাই আমরা জানি যে এটা একটা নাউন ফ্রেজ। পজেসিভ প্রোনাউন প্লাস নাউন হচ্ছে নাউন ফ্রেজ, তাই এই সিন্সটা হচ্ছে একটা প্রিপোজিশন। আন্ডারস্টুড? গট ইট? গট ইট? ভুলগুলো সব ফুল হয়ে যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো, ভুলগুলো সব ফুল হয়ে যায়। ওকে, এবার আসো, তোমরা তো কন্ডিশনাল সবাই পারো, কন্ডিশনাল আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ। তোমার ভিতর বিশ্বাসটা আছে না? ইয়েস ভাইয়া আমি কন্ডিশনাল পারি। বলো, নিজেকে বলো, আমি কন্ডিশনাল পারি, আমি কন্ডিশনাল পারি। ঠিক আছে, দেখো কন্ডিশনালের 5টা ভাগ আছে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। আমরা যত প্রকার কন্ডিশনাল আছে আজকে একটু দেখবো। চলো একটু দেখার চেষ্টা করি এবং তাদের স্ট্রাকচার দেখবো। এতদিন তো মুখস্থ করছি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, আজকে এইসব দেখবো না, আজকে একদম স্ট্রাকচারটা দেখবো। কি দেখবো? স্ট্রাকচারটা দেখবো। চলো, ইফ প্লাস সাবজেক্ট, ইফ দিয়ে যদি কোনো একটা কন্ডিশনাল শুরু হয় তাহলে ইফ প্লাস সাবজেক্ট, ওকে। তারপরে ভার্বটা V1ও বসতে পারে, তার মানে প্রেজেন্ট ফর্ম। আবার ভার্বটা বেস ফর্মও বসতে পারে। কিসের উপর নির্ভর করে? ইট ডিপেন্ডস অন। আজকে শিখেছ না? ডিপেন্ড অন, ডিপেন্ড অন নির্ভর করা, ডিপেন্ড আপন। তাহলে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তুমি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা নাকি ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস এইটা ডট 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 মানে এখানে আরো কিছু শব্দ বসবে। সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, মে, শুড, ক্যান। আবারও দেখো প্লিজ, আজকে দেখো আর জীবনও যেন দেখতে না হয়, আজকে দেখো আর জীবনও যেন দেখতে না হয়। তাহলে কি বলছি? শ্যাল, উইল, মে, শুড, ক্যান। এইগুলো যদি, এই ভার্বগুলো যদি তোমার পরীক্ষায় থাকে কোনো একটা অংশে ইফের সাথে, তাহলে মনে রাখতে হবে সেটা ফার্স্ট কন্ডিশনাল। সেটা কি? সেইটা ফার্স্ট কন্ডিশনাল, সেইটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার কমা দিয়ে, যে কমা দিয়ে সাবজেক্ট প্লাস শেল বা উইল বা মে বা শুড বা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। সবসময় মোডাল ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালের একটা রুল। তাহলে দেখি তো, ইফ উই ফাইন্ড, আমি যদি তার অ্যাড্রেস পাই, ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই উইল সেন্ড হার এ গিফট, তাহলে দেখো উই উইল সেন্ড হার এ গিফট, আমরা তাকে একটা গিফট পাঠাবো। তার মানে তাকে গিফট পাঠানোটা নির্ভর করে তার অ্যাড্রেসটা পাওয়ার উপর। মনোযোগ দাও, আমি কিন্তু এমসিকিউ ধরবো, আমি কিন্তু বোর্ডে এমসিকিউ দিব। আমি দেখবো যে সবচেয়ে ভালো কে উত্তর দেয়, আমি কন্ট্রিবিউটরকে বলবো বের করতে যে কারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারছে নির্ভুল এক ধাক্কায়। সো মনোযোগ দাও। তাহলে ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস, এখানে যদি আমি ফাউন্ড লিখতাম, ধরো আমি যদি ফাইন্ডের জায়গায় এখানে ফাউন্ড লিখতাম, তাহলে কি উত্তর হতো? তাহলে কি পুরো সেন্টেন্সটা হতো? হতো না কিন্তু। তাহলে এখানে ফাউন্ড লিখা যাবে না, ফাউন্ড হচ্ছে ভার্বের V2। তাহলে ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল সেন্ড হার এ গিফট। ওকে, পারফেক্ট। ইফ ইউ ট্রাই হার্ড, এই যে তোমরা যারা এখনো অনেক টেনশনে আছো, এখনো যারা অনেক বেশি মনস্তাত্ত্বিক যন্ত্রণায় ভুগতেছো, তারা যদি একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করো, তার মানে ইফ ইউ ট্রাই হার্ড, এই হার্ডটা একটা অ্যাডভার্ব। ইফ ইউ ট্রাই হার্ড ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, তার মানে আমরা কি এই ক্যানটাকেও ব্যবহার করতেছি। তাহলে ইউ ক্যান অ্যাচিভ সাকসেস ইন লাইফ, এই সাকসেস হচ্ছে একটা নাউন। তাহলে বুঝতেই পারতেছো যে আমরা ক্যানও ইউজ করতে পারো, উইলও আমরা ইউজ করতে পারবো, আমরা মেও ইউজ করতে পারবো, রাইট? আমরা মেও ইউজ করতে পারবো। তাহলে এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের প্রথম একটা ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাক্টিভ প্যাটার্নে। কোন প্যাটার্নে? আমার সাথে সাথে পড়ো, অ্যাক্টিভ প্যাটার্নে। আবার আসো, ফার্স্ট কন্ডিশনাল এমনও হতে পারে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট শ্যাল, উইল, মে, শুড, ক্যান, এই যে বি
প্লাস হচ্ছে V3। চিন্তা করো, মাথায় চিন্তা করো যে ভাইয়া মাঝে মাঝে আমি প্যাসিভ ফর্ম দেখি, মাঝে মাঝে আমি প্যাসিভ ফর্ম দেখি। এখন প্যাসিভ ফর্ম দেখলে কি সেটা ফার্স্ট কন্ডিশনাল হবে না? না, প্যাসিভ ফর্মও ফার্স্ট কন্ডিশনালে হতে পারে, প্যাসিভ ফর্মও ফার্স্ট কন্ডিশনালে হতে পারে। তাহলে এই লাইনটা পড়ো, ইফ ফরেস্টস, ফরেস্টটা কি? ফরেস্টটা হচ্ছে বেসিকলি আমার একটা কি প্লুরাল নাউন, অর্থাৎ ফরেস্ট থেকে ফরেস্ট। এই জন্য দেখো আর, তাহলে আর ডেস্ট্রয়েড এইটাও কিন্তু প্যাসিভ মোডে আছে। তার মানে ইনডিরেক্টলি তোমাকে বলা হয়েছে তোমরা যদি এই ফরেস্ট গুলোকে ডেস্ট্রয় করে দাও, ধ্বংস করে দাও, তার মানে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? দেখো কত মজার, পড়াটা বুঝতে পারলে কত মজার। তার মানে হচ্ছে ইফ উই ডেস্ট্রয় ফরেস্টস। দেখো বলো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমি আবার বুঝাবো, 100 বার বুঝাবো। ইফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড মানে হচ্ছে ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট। তাহলে দুই ভাবেই হতে পারে, তাহলে ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট, ন্যাচারাল হ্যাবিটেশন, এই যে ন্যাচারাল হ্যাবিটেশন হচ্ছে একটা নাউন ফ্রেজ, সাবজেক্ট এখানে, অফ ওয়াইল্ড অ্যানিমেলস, পুরো অংশটা। তার মানে ওয়াইল্ড অ্যানিমেলস মানে বন্য প্রাণীদের ন্যাচারাল হ্যাবিটেশন উইল বি লস্ট। এই যে দেখো উইল বি লস্ট হচ্ছে এখানে V3, এইটা কিন্তু একটা ফার্স্ট কন্ডিশনাল। তোমরা অনেকে এই জিনিসটা ধরতে পারো না, অনেকেই ভুল করো। সো একটা জিনিস প্লিজ মনে রাখবে যে ফার্স্ট কন্ডিশনাল মানেই শুধু মোডাল ভার্ব আর বেস ফর্ম না, ফার্স্ট কন্ডিশনাল মাঝে মাঝে প্যাসিভ মুডেও বসতে পারে, মনে রাখবে প্লিজ। প্রমিস, বলো প্রমিস। তাহলে এই সেন্টেন্সটাকে আমি একটু নর্মালি লিখি, ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট, খেয়াল করো, ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট, আমি তখন কি বলতে পারি যে ওয়াইল্ড অ্যানিমেলস, কি লিখতে পারি? ওয়াইল্ড অ্যানিমেলস, খেয়াল করো, wild animals will, এখন ভার্বের বেস ফর্ম বসবে, wild animals will lose their natural habitation। দেখো বুঝতে পারছো কিনা, their natural habitation। সো এই ছোট ছোট জিনিসগুলো তোমার লেখাটাকে অসাধারণ করতে পারে, এই ছোট ছোট জিনিসগুলো। তাহলে ইফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, তার মানে ইফ উই ডেস্ট্রয় ফরেস্ট, natural habitation of wild animals will be lost, তার মানে wild animals will lose their natural habitation। পারবা? বলো, দ্রুত বলো কমেন্টে, পারবা কিনা বলো। If we complete our study we can get A+, very good, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, you guys are excellent, excellent, ঠিক আছে, very good। চলো তাহলে পরের অংশটায় চলে যাই। পরের অংশটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি হবে? সেকেন্ড কন্ডিশনালে ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা V2 হয়ে যাবে, এবং পরের অংশটায় put, would, might, এই তিনটা একটু মাথায় নাও। could, would, might, could, would, might, ঠিক আছে। তাহলে if প্লাস সাবজেক্ট প্লাস V2 কমা সাবজেক্ট would, might প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে ছোট্ট জিনিসটা, এই জিনিসটা যদি একটু চিন্তা করি, তাহলে এই যে উদাহরণগুলোর দিকে তাকাইলে, ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, ফাউন্ড V2, আমি যদি খুঁজে পেতাম, আর লস্ট ডগ তার মানে হারিয়ে যাওয়া কুকুর। এখন তো বলতে গেলে আবার সবাই হা 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 দেওয়া শুরু করবা, হা 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 দেওয়া শুরু করবা, কারণ তোমরা জানো সারা বাংলাদেশে এই লস্ট ডগ নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, তাই না? কেন চলতেছে এটা তোমরা ফেসবুকের কল্যাণে জেনে গেছো, তাই আমি আর ব্যাখ্যা করব না। তাই ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ আই উড রিটার্ন। ভাই আমি করব ভাই, অ্যাটলিস্ট দোকানপাটে গিয়ে খাবার খাইতে গিয়ে যেন বিড়ম্বনায় পড়তে না হয়, আমি তো ভাই 100% রিটার্ন করব। এখন তোমরা রিটার্ন করবা কিনা আমি জানি না। তাহলে ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ আই উড রিটার্ন ইট। আমি কিন্তু এখানে উইল বলিনি, উড বলেছি, তাই না? তার মানে উড যখন আছে তখন এটা সেকেন্ড কন্ডিশনাল, তাই না? আবার দেখো ইফ শি অ্যাট, অ্যাট হচ্ছে কি V2, তার মানে ইফ শি এইট ফিউয়ার সুইটস, তার মানে যদি একটু কম সংখ্যক সুইটস খেত। এই যে ফিউয়ারটা, এই সুইটস হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউনের সাথে সাধারণত এই ফিউয়ার এগুলো বসে। তাহলে ইফ শি এইট ফিউয়ার সুইটস শি উড লুজ, এই যে she would lose weight। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা ছেলেরা মেয়েরা অনেক বেশি মিষ্টান্ন জাতীয় জিনিস পছন্দ করি, তো আমরা যদি এগুলোকে একটু কমিয়ে ফেলতে পারি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, অবশ্যই আমরা আমাদের ওয়েটটাকে গেইন করা থেকে বাঁচাতে পারবো। তাহলে লুজ মানে হারানো এখানে, আর গেইন মানে এর বিপরীত। লুজ এর বিপরীত হচ্ছে কি গেইন। তাহলে আমরা কেউই গেইন করতে চাই না ওয়েট। তাহলে মনে রাখতে হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম, এবং এরপরে কুড
স্ল্যাশ উড স্ল্যাশ মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, পরের অংশটা দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমরা অনেকেই জিনিসটা ভুলে যাও, থার্ড কন্ডিশনালে এক পাশে কি হয়, এক পাশে হয় পাস্ট পারফেক্ট, এক পাশে কি হয় পাস্ট পারফেক্ট, আরেক পাশে কি হয়, আরেক পাশে হয় পারফেক্ট কন্ডিশনাল, আরেক পাশে কি হয় পারফেক্ট কন্ডিশনাল। তাহলে খেয়াল করো তো এই দুইটা উদাহরণের দিকে, ইফ ইউ হ্যাড ওয়ার্কড, এই যে V3, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম, তুমি হয়তো পাস করতে পারতা। উড হ্যাভ V3, উড হ্যাভ V3, উড হ্যাভ V3। আবার দেখো, ইফ আই হ্যাড বিন ইউ, এই যে তোমরা অনেকে এই জিনিসটা বুঝো নাই, হ্যাডের পরে এই বিনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাডের পরে এই বিনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে কিন্তু পাস্ট পারফেক্টই বসেছে। ইফ আই হ্যাড বিন ইউ আই উড হ্যাভ হেল্পড হিম, আমি হয়তো তাকে হেল্প করতাম। এই সেন্টেন্সটাই চেঞ্জ হতে পারে এভাবে, খেয়াল করো প্লিজ, মনোযোগ দাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, এইটা সেম ভাবে পরীক্ষায় আসতে পারে। ইফ আই ওয়্যার ইউ, এই ওয়্যারটা হচ্ছে আনরিয়াল পাস্ট, এটা কি আনরিয়াল পাস্ট, তার মানে মনে রাখতে হবে শুধু প্রথম কন্ডিশনালটা সত্য, ফ্যাক্ট। বলো বলো আজকে থেকে, আবার আজকে থেকে, প্রথম কন্ডিশনালটা হচ্ছে ফ্যাক্ট, প্রথম কন্ডিশনালটা হচ্ছে শুধুমাত্র সত্য, আর বাকি যত কন্ডিশনাল আছে এরা আসলে কি আনরিয়াল, এরা আসলে কি তার মানে এরা আসলে সত্য না। তার মানে ইফ আই ওয়্যার ইউ, কখন তুমি এই কথাটা বলো, দোস্ত আমি যদি তোর জায়গায় থাকতাম, আমি যদি তোর জায়গায় থাকতাম, তার মানে এটা কি সত্য? ঘটনা তো আগেই ঘটে গেছে, তোমার বন্ধুই ঘটনা ঘটাই দিয়ে আসছে, এখন তুমি তার একটু মানে বুঝোই তো, একটু পাওয়ার দেখায় বলতেছো যে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোর জায়গায় থাকতাম। তো মনে রাখতে হবে এই ওয়্যারটা তখন V2, তখন কিন্তু আর এইটা লিখবা না, তখন কি লিখবা, তখন লিখবা ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প হিম। বলো বুঝতে পারছো, বুঝতে পারছো? তাহলে এখানে যদি ওয়্যার থাকতো তাহলে তুমি এখানে উড হেল্প হিম লিখতা, কি লিখতা, উড হেল্প হিম লিখতা, কি লিখতা, উড হেল্প হিম। তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প হিম, ইফ আই হ্যাড বিন ইউ আই উড হ্যাভ হেল্পড হিম। তাহলে থার্ড কন্ডিশনালও হয়ে গেল, থার্ড কন্ডিশনালও। সো শুধুমাত্র ইফ না, আনলেস দিয়েও কিন্তু কন্ডিশনাল হতে পারে। কি দিয়ে? আনলেস দিয়ে। আনলেস মানে কি? আনলেস মানে যদি না, যদিও খুব কমই আসে পরীক্ষায়, আনলেসটা পরীক্ষায় খুবই কম আসে। তবে একটা জিনিস মনে রেখো, আনলেসের ক্ষেত্রে কখনোই আনলেসের যে অংশটা আছে, আনলেসের সাথে যে অংশটা আছে এই অংশটায় নট বসে না, নট বা নো এগুলো বসে না। কথাটা মনে থাকবে তো? কারণ আনলেস নিজেই হচ্ছে যদি না, আনলেস নিজেই হচ্ছে যদি না। বলো কথাটা মনে রাখবে তো? আনলেস যেখানে আছে বাবা, আনলেস যেখানে আছে, এই আনলেসের পরের অংশটা কখনো কি হয় না, নট বা নো বসে না। এবং একটা জিনিস মনে রাখবা যে ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো কেন? কারণ ইফ নিজেই একটা সাবঅর্ডিনেটর। তাহলে সাবঅর্ডিনেটরের সাথে বাক্যের যে অংশটা থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে এই যে অংশটা, এই যে অংশটা, এইটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে অংশটা থাকে এই অংশটাকে আমরা বলি মেইন ক্লজ। তাই এরা তৈরি করে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স তৈরি করে? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেই, দেখি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, বলো কি হবে? কি হবে? সবাই জানে এটার উত্তর। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, বলো কমেন্টে বলো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কি হবে উত্তর? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি পরিশ্রম না করো তাহলে কি হবে? তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম না করো, ইউ উইল নট, এবং আনলেসের পরের অংশে অবশ্যই নট বসে, নট একটা অ্যাডভার্ব। ইউ উইল নট বিকাম সাকসেসফুল। বিকামের পরে কিন্তু সাকসেসফুল বসে, এবং সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ। সাকসেসফুল একটা কি? সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ। সাকসেসফুল, ঠিক আছে? তাহলে ইউ উইল নট বিকাম সাকসেসফুল, এগুলো খুবই কমন উদাহরণ। আলহামদুলিল্লাহ তোমরা সবাই এগুলো আসলে জানো, এমন না যে জানো না। সো তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে। এখন আসো তোমরা যেই প্রবলেমটায় পড়ো, এই যে সেম জিনিস দেখো, এই যে ওয়্যার আছে, তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। তার মানে এইটা কিন্তু একটা সেকেন্ড কন্ডিশনাল। এটা একটা কি? এটা একটা সেকেন্ড কন্ডিশনাল। সবাই একবার মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে ইফ আই ওয়্যার, ওয়্যারটা হচ্ছে V2,
এবং এর পরের অংশটা হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। কি সেটা? উড প্লাস ভার্বের বেস ফর্ম। খুবই সিম্পল। এখন সবচেয়ে যেই কনফিউশন হয় এখানে হয়, এই যে এইটা কনফিউশন হয়, হ্যাড দিয়ে যদি শুরু হয়, বলো সবাই বলো, কমেন্টে বলো, হ্যাড দিয়ে ওয়্যার দিয়ে যদি কোনো কন্ডিশনাল শুরু হয়, তোমাদের কি কনফিউশন হয় না? কনফিউশন হয়? কনফিউশন হয়? হয় কনফিউশন। তাহলে মনে রাখবে, হ্যাড দিয়ে যেটা শুরু হয় কন্ডিশনাল, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। আমার সাথে সাথে বলো, হ্যাড দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয়, হ্যাড দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয় সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। না না, থার্ড কন্ডিশনাল। দেখছো, তালে তালে ভুল করা যাবে না, কিন্তু তালে তালে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে থার্ড কন্ডিশনাল হয় হ্যাড দিয়ে শুরু হলে। তাহলে হ্যাডের পরে কি হয়? সাবজেক্ট বসে, তারপরে V3 বসে। এই যে দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, হ্যাড হি নোন, হ্যাড হি নোন, এটা হচ্ছে অবজেক্ট, এনিথিং এনিথিং। তাহলে হ্যাড হি নোন এনিথিং, তার মানে কি? তার মানে হচ্ছে ইফ he had known anything. Had he known anything মানে কি? সবাই লেখো, সবাই লেখো, if he had known anything, বোঝার চেষ্টা করো, known anything, that's it, that's it. সো তোমার যদি পরীক্ষায় এই অংশটা আসতো, তুমি তো একদম ধুমায়া লিখে দিতে অ্যান্সার। তো এই জায়গায় জাস্ট ওইটাকে চেঞ্জ করে হ্যাড দিয়ে শুরু করে। তাহলে হ্যাড হি নোন এনিথিং মানে ইফ হি, দুইবার হি লিখছি, সরি ফর দ্যাট, if he had known, if he had known anything, তার মানে এরপরে কি হবে? এরপরে পারফেক্ট কন্ডিশনাল হবে। তার মানে উড অথবা কুড অথবা মাইট, আমরা উড নিয়েছি, তারপরে হ্যাভ বসবে, তারপরে V3 বসবে। তার মানে হি উড হ্যাভ টোল্ড মি, হি উড হ্যাভ টোল্ড মি। দেখ দোস্ত, তুই যাই বলিস না কেন, আমার বন্ধু যদি এটা জানতো তাহলে আমাকে অবশ্যই বলতো। মেয়েরা বলে না এরকম, এরকম হয় না, ও আমার সাথে গাদ্দারি করবে না, ঠিক আছে? সো হ্যাড হি নোন এনিথিং, হি উড হ্যাভ টোল্ড এভরিথিং টু মি, সে আমাকে সবকিছু বলে দিত, তাই না? হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, V3, হ্যাড আই বিন দেয়ার, আই উড হ্যাভ হ্যান্ডেলড, আই উড হ্যাভ হ্যান্ডেলড মি, অর্থাৎ আমি হয়তো আমাকে হ্যান্ডেল করতাম, অথবা আই উড হ্যাভ হ্যান্ডেলড এভরিথিং, আই উড হ্যাভ হ্যান্ডেলড এভরিথিং। আমরা এভরিথিংও লিখতে পারি। মেয়েরা রাগ করিও না, ছেলেরাও করে এরকম, আই নো দ্যাট, ঠিক আছে? সরি ফর দ্যাট। ওকে, আন্ডারস্টুড। সো ব্যাপারটা হচ্ছে, শোনো, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমি কেন বলি, দেখো, আমি লাইফে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা ভাষা শিখবা, সেই ভাষাটাকে তুমি অনেক জোর করে যদি শেখার চেষ্টা করো, তুমি যদি অনেক প্রেসার প্রয়োগ করে কাউকে এটা বোঝানোর চেষ্টা করো এই ভাষা তোমাকে শিখতে হবে, সে সেটা নাও শিখতে পারে। কারণ কিছু এখানে সাইন্টিফিক ব্যাপার আছে, কিছু ন্যাচারাল ব্যাপার আছে। যেমন একটা বাচ্চাকে তুমি 5 থেকে 10 বছরের ভিতরে একই সময়ে 3টারও অধিক ভাষা শেখাতে পারবা। এটা প্রুভেন, সাইন্টিফিক্যালি প্রুভেন। তোমরা এখনই সার্চ দিলে গুগলে পাবা। সো এখন দেখো, আমি যদি কন্ডিশনগুলো তোমাকে ব্যাখ্যা করতে পারি, তাহলে হয়তো তুমি চিন্তা করতে শিখবা, ও আচ্ছা, বাংলায় আমি এমনে বলি আর ইংলিশ আমার এমনে কইতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমি ট্রাই করি যে তুমি সিচুয়েশনটাকে চিন্তা করো, তুমি সিচুয়েশনটাকে চিন্তা করে সেটাকে ট্রান্সলেট করার দরকার নেই, তুমি যে রুলসটা জানো সেই রুলস অনুসারে তুমি উত্তরটা লেখার চেষ্টা করো। এতে করে তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবা নিজের ভিতরে, যে না, আমি এই জিনিসটা পারি। সো সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করো, ঠিক আছে? সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করো।